স্বাগত জানাচ্ছি সংবাদ সন্ধ্যায়। এই মুহূর্তে সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নুজহাত আফরিন এবং আমি মুজাহিদুল ইসলাম। শুরুতেই জানিয়ে দিচ্ছি প্রধান শিরোনামগুলো। করোনা ঠেকাতে শিগগিরই আসছে বিধিনিষেধ, স্কুল খোলা রাখার চেষ্টা চলছে জানালেন শিক্ষামন্ত্রী। তৈমুরকে শামীম ওসমানের প্রার্থী বললেন আইভি, প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি। কারাগারে নূর হোসেনের কাছ থেকে মোবাইল জব্দ, 11 জানুয়ারির মধ্যে রিপোর্ট দেবে তদন্ত কমিটি। রাজধানী কাপ্তান বাজারে বাস চাপায় 2 পথচারী নিহত, পালিয়েছে মেঘলা পরিবহনের চালক হেলপার। Saudi Extreme. Enjoy smooth speed. শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত খবর। দেশে করোনা সংক্রমণ ঠেকাতে জাতীয় কারিগরি কমিটির প্রস্তাবনা অনুযায়ী 2-1 দিনের মধ্যে কঠোর বিধিনিষেধ আরোপ করতে যাচ্ছে সরকার। শনিবার মানিকগঞ্জের গড়পাড়া শুভ্র সেন্টারে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসব কথা জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, দেশে করোনা আক্রান্তের সংখ্যা আগের চেয়ে অনেক বেশি। এর ফলে রাত 8টার মধ্যে দোকানপাট বন্ধ রাখা সহ বিভিন্ন যানবাহনে অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করার নির্দেশনা আসছে। চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচন সহ শপিং মলগুলোতে স্বাস্থ্যবিধি মেনে না চলার বিষয়টি উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, নিয়ম না মানলে দেশকে হুমকির মুখে ঠেলে দেওয়া হবে। তিনি আরও বলেন, এখনও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার মতো পরিস্থিতি তৈরি হয়নি, তবে সংক্রমণের হার অতিমাত্রায় বাড়লে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। যে আমাদের দোকানপাট 10টার জায়গায় 8টার মধ্যে বন্ধ করে ফেলতে হবে, এই নির্দেশনা চলে আসবে। এবং আমাদের যে বিভিন্ন যে যানবাহন আছে, বাস আছে, আমাদের লঞ্চ আছে, ট্রেন আছে, সেখানে অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করার একটা সিদ্ধান্ত হয়েছে। টিকার কার্ড সনদ নিয়ে তাদেরকে রেস্টুরেন্টে যেতে হবে এবং মাস্ক পরতে হবে। কাজে কর্মে যেখানেই যাবে মাস্ক পরতে হবে। করোনা পরিস্থিতিতে স্কুল খোলা রাখার সর্বোচ্চ চেষ্টা করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। তবে শিক্ষক শিক্ষার্থী সহ সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান তার। রাজধানীর একটি কলেজে রজত জয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধন শেষে আহ্বান জানান তিনি। বলেন, 12 বছরের বেশি বয়সী শিক্ষার্থীদেরও এখন টিকা দেওয়া যাচ্ছে। এখনও যারা বাকি আছে তাদেরও টিকার আওতায় নিয়ে আসা হবে। স্কুলগুলোতে পুরোপুরি স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশও দেন মন্ত্রী। সবাই সচেতন থাকলে শিক্ষা কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালনা করা যাবে বলেন দীপু মনি। যে আমাদের যে পরিকল্পনা তাতে হয়তো কিছুটা অ্যাডজাস্টমেন্ট আমাদের দরকার হবে, কিন্তু আমরা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতে চাই না, বরং আমরা চাই আমাদের প্রতিটি শিক্ষার্থী যেন টিকা নিয়ে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে আসে, সেটিরও ব্যবস্থা করা হচ্ছে। দেশে করোনায় 24 ঘন্টায় শনাক্ত হয়েছেন আরও 1116 জন। 852টি ল্যাবে 19,275 নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 5.79%। দেশে 15 সপ্তাহ পর নমুনা বিবেচনায় করোনা শনাক্তের হার 5% উন্নীত হওয়ার পর দিনই তা 6.5% পেরিয়ে গেল। এদিকে 24 ঘন্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে আরও এক নারীর। 60 এই নারী চট্টগ্রামে একটি হাসপাতালে মারা যান। এদিকে এ নিয়ে মোট প্রাণহানি হল 28,099 জনের। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 15,92,209 জনে। সুস্থ হয়েছেন আরও 154 জন। এ নিয়ে মোট সুস্থ 15,50,688 জন। উত্তাপ ছড়াতে শুরু করেছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে। আওয়ামী লীগের এমপি শামীম ওসমানকে কটাক্ষ করে কথা বললেন নৌকার মেয়র প্রার্থী সেলিনা হায়াত আইভি। স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকারকে শামীম ওসমানের প্রার্থী বলে মন্তব্য করেন তিনি। অন্যদিকে শামীম ওসমান আইভির বিপক্ষে যাওয়ার প্রমাণ মিললে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে আওয়ামী লীগ। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে চলছে জমজমাট প্রচার, সেই সঙ্গে শুরু হয়েছে নির্বাচনী উত্তাপ। এই ভোটে নারায়ণগঞ্জ আওয়ামী লীগের প্রভাবশালী নেতা সংসদ সদস্য শামীম ওসমান ও তার পরিবারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন নৌকার মেয়র প্রার্থী সেলিনা হায়াত আইভি।
আইভি বলেন, শুক্রবার বন্দরে স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকারের প্রচারণায় ছিলেন জাতীয় পার্টির 4 জন চেয়ারম্যান, যারা শামীম ওসমানের ভাই সেলিম ওসমানের অনুসারী। এতে তৈমুর আলম যে শামীম ওসমানের প্রার্থী তা প্রমাণ হয় বলে মন্তব্য করেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী। তৈমুর আলম খন্দকার সে বিএনপিরও প্রার্থী না, সে জনগণেরও প্রার্থী না, সে গডফাদার শামীম ওসমান নাসিম ওসমানের প্রার্থী এবং উনি সেলিম ওসমান এবং শামীম ওসমানের প্রার্থী। শামীম ওসমান তাকে প্রার্থী করেছে, সে জনতার প্রার্থী না, সে বিএনপির প্রার্থী না। যদি সে বিএনপির প্রার্থী হতো তাহলে দানের শীষ থাকতো। তবে তৈমুর আলম বলছেন, তিনি কারোর প্রার্থী নন, জনগণের সমর্থনে ভোটে দাঁড়িয়েছেন। দলমত নির্বিশেষে সকলে আমার পক্ষে নেমেছেন। আমি কোনো দলের প্রার্থী নই, আমি জনগণের প্রার্থী। এদিকে শনিবার নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটি। এ সময় কেন্দ্রীয় নেতারা বলেন, শামীম ওসমান দলের বিপক্ষে কাজ করলে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হবে। তথ্য উপাত্ত সংগ্রহ করে যখন বুঝবো যে বিষয়টি নিশ্চিত করা গেল যে তিনি আমাদের প্রার্থীর বিরুদ্ধে যথার্থই অবস্থান নিয়েছেন, তাহলে তাকে সাংগঠনিকভাবে আমাদের ব্যবস্থা গ্রহণ করা ছাড়া কোনো বিকল্প কিছু থাকবে না। এছাড়া জাতীয় পার্টি কেন স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন করছে, মহাজোটের শরিক দল হিসেবে তাদের কাছেও ব্যাখ্যা চাওয়া হবে বলে জানান আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি। এদিকে অভিযোগের বিষয়ে জানতে বেশ কয়েকবার শামীম ওসমানকে ফোন করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, নারায়ণগঞ্জ। গাজীপুরের কাশিমপুর কারাগারে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি নূর হোসেনের কাছ থেকে একটি মোবাইল জব্দ করা হয়েছে। ঘটনা তদন্তে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে কারা কর্তৃপক্ষ। কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের জেল সুপার আব্দুল জলিল জানান, নূর হোসেন গোপনে মোবাইল ফোন ব্যবহার করছেন খবর পেয়ে 5 জানুয়ারি সেখানে তল্লাশি চালানো হয়। এ সময় সেখান থেকে একটি মোবাইল উদ্ধার করা হয়। পরে কারাগারের উপ তত্ত্বাবধায়ক উম্মে সালমাকে প্রধান করে 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিকে 11 জানুয়ারির মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। নারায়ণগঞ্জের বহুল আলোচিত 7 খুনের মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি নূর হোসেন, তার বিরুদ্ধে অস্ত্র ও চাঁদাবাজি সহ নানা অভিযোগে আরও মামলা বিচারাধীন রয়েছে। আওয়ামী লীগ ক্ষমতা ধরে রাখতে নানা কূটকৌশল করছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এবার কোনো ষড়যন্ত্রই সফল হবে না। শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে খালেদা জিয়ার মুক্তির দাবিতে নারী ও শিশু অধিকার ফোরাম আয়োজিত সমাবেশে মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়া মুক্ত হলে আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকতে পারবে না বলেই তাকে মুক্তি দিচ্ছে না সরকার। মির্জা ফখরুল দাবি করেন, নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির সংলাপ অর্থহীন, তাই বিএনপি সহ অনেক রাজনৈতিক দল সংলাপ বর্জন করেছে। সমাবেশে খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই বলেও মন্তব্য করেন বিএনপি নেতারা। সরকার তারা ক্ষমতায় টিকে থাকার জন্য আবারও বিভিন্ন রকম কলকারখানা শুরু করে সংলাপ রাষ্ট্রপতি দেখেছে। কিসের সংলাপ? এই সংলাপ ইতিমধ্যেই অধিকাংশ রাজনৈতিক দল পরিষ্কার করে বলেছে যে এই সংলাপে কোনো লাভ হবে না, অর্থহীন সংলাপ। কারণ নির্বাচন কমিশনের কিছুই করার নাই যদি নির্বাচনকালীন সময়ে সরকার যদি নিরপেক্ষ না হয়। শান্তি চুক্তির পর থেকে এই পার্বত্য এলাকার উন্নয়নে কাজ করছে সরকার, জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ। বিকেলে রাজধানীর বেলি রোডে পার্বত্য মেলার সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, পার্বত্য এলাকার সংস্কৃতি তুলে ধরতে এই ধরনের আয়োজন কার্যকরী ভূমিকা রাখবে। পর্যটনের অপার সম্ভাবনা থাকলেও অনুমতি সংক্রান্ত জটিলতার কারণে অনেকেই যেতে চান না। এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বানও জানান হাসান মাহমুদ। পার্বত্য এলাকা নিয়ে অনেকে মায়া কান্না করলেও আওয়ামী লীগ সরকার ছাড়া অন্য কেউ ওই এলাকার উন্নয়ন করেনি বলেও দাবি করেন তিনি। সব জায়গায় ইকোনমিক জোন হতেই হবে তা নয়, যেখানে যেই সম্ভাবনা আছে সেটি নিয়ে কাজ করা প্রয়োজন। পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের পুরো ভূখণ্ড এলাকার 10% বেশি, 10 এবং 11% মাঝামাঝি। সুতরাং এই এলাকায় যদি আমরা কৃষিপণ্য আরও বেশি উৎপাদন করতে পারি তাহলে আমি মনে করি পুরো দেশ উপকৃত হবে। রাজধানীর কাপ্তান বাজারের আগুনের ঘটনায় ইয়াসিন নামের এক দোকানকর্মী মারা গেছেন।
সকাল 7:30টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। আগুনে পুড়ে যায় 50টির মতো মুদি ও কাঁচামালের দোকান। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে বলে প্রাথমিক ধারণা ফায়ার সার্ভিসের। রাত 4:45 দিকে কাপ্তান বাজারে আগুন লাগে। খবর পেয়ে 10 মিনিটের মধ্যে ঘটনাস্থলে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের 12টি ইউনিট প্রায় 1.5 ঘন্টার চেষ্টায় ভোর 6:30টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই ছাই হয়ে যায় 50টির মতো মুদি ও কাঁচামালের দোকান। সোসাইটি যখন বাজে তখন দেখলাম আইসা প্রথম আগুন নিচে মুসলিম স্টুডেন্ট নিচে জ্বলতেছে। কিভাবে লাগছে কেউ এটা বলতে পারে না, সবাই ঘুমের মধ্যে ছিল। সেহেতু চতুর্দিকে শুধু আমাদের তাকে থাকা ছাড়া আর কোনো উপায় নাই। তারপরে ফায়ার সার্ভিসে ফোন দিতে বললাম, ফায়ার সার্ভিস আসছে, আইসা নিয়ে তারা আগুনগুলোর মোটামুটি নিয়ন্ত্রণে আনছে। মসজিদের সাথে যে দোকানগুলা, এগুলোর মধ্যে 4-5টা দোকানের ক্ষতি অনেক বেশি হয়েছে। সরুগুলির কারণে ফায়ার সার্ভিসের পানিবাহী গাড়ি ভিতরে ঢুকতে পারেনি, ফলে পাইপ টেনে ছিটাতে হয় পানি। এ সময় আগুন পাশের দুটি ভবনেও ছড়িয়ে পড়ে। মোট 12টা গাড়ি নিয়ে এসে আমরা আগুনটাকে চারদিক দিয়ে আমরা অ্যাটাক করি। 6:08 সময় আগুন আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণ হয়। 8টার সময় আগুন আমাদের একদম নিরাপন কাজ শেষ। সকাল 7:30টার দিকে ঘটনাস্থলে ডাম্পিংয়ের সময় একজনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। নিহত ইয়াসিন দোকান কর্মী বলে জানান স্থানীয়রা। এই ছেলেটা নতুন আসছে, ওই তেমন একটা বোঝা নাই, যার কারণে দেখা গেছে হয়তো ধোঁয়াটোয়া আগুন বেশি লাগে গেছে, যার কারণে মনে করেন যে ও বাইর হইতে পারে নাই। আমাদের স্টাফ কেটে কোথায় আছে বলতে পারি নাই। সব পরে যখন এক জায়গায় হয়েছি একজন শর্ট আছে, পরে উপরে গেছি গিয়ে দিয়ে একজনের লাশ পাওয়া গেছে। এদিকে ভোরে আগুন নিয়ন্ত্রণে আসলেও সকাল 10টা পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। নুরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে রাজধানীর কাপ্তান বাজার মোড়ে মেঘলা পরিবহনের বাস চাপায় 2 পথচারী নিহত হয়েছেন, আহত অন্তত 15 জন। সকাল 9:30টার দিকে এই দুর্ঘটনা ঘটে। বাসটির ব্রেক কাজ করছিল না বলে জানিয়েছে পুলিশ। বাসটি জব্দ করা হলেও পালিয়ে গেছে চালক ও সহকারী। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি। সকাল 9:30টার দিকে মেয়র হানি ফ্লাইওভার থেকে কাপ্তান বাজার মোড়ে নামছিল মেঘলা পরিবহনের একটি বাস। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে অন্তত 15 থেকে 20 পথচারীকে চাপা দেয় বাসটি। এতে ঘটনাস্থলেই প্রাণ যায় 2 জনের। আহতরা বলছেন, ফ্লাইওভারের নিচে পকেট গেটে বাসে ওঠার অপেক্ষায় ছিলেন অনেকে। এই সময় মেঘলা পরিবহনের বাসটি ফ্লাইওভার থেকে নামার সময় তাদের চাপা দেয়। দেখি পিছনের লোক সব দৌড়াইতে আছে, তো আওয়াজ শুনলাম যে হয়তো বাসই কোনো আস্তে আছে, হয়তো ব্রেক ফেল। তা আমিও তাদের সাথে দৌড় দিছি। কপাল ভালো যে আমার পিঠের মধ্যে বাড়ি খাইছে আর কি বাস। ধাক্কা দিয়ে আমরা এদিকে ফেলাই দিছে, আর 4জন মনে নিচে পড়ছে, আর একজন ওই জায়গায় পা ভেঙে গেছে। রাস্তার যে লাইনটার সাথে গাড়িটা একেবারে লাইগা মানে এই পর্যন্ত আইসা ঠেকছে। এর ভিতর সামনে যত মানুষ আসছিল সব একবারে ফিনিশ। এই রুটের বাসগুলো সবসময় বেপরোয়া চলাচল করে বলে অভিযোগ স্থানীয়দের। এই গাড়িগুলো দ্রুতভাবে চালায়, যেভাবে আপনারা এটা দেখবেন, এটা দ্রুতভাবে যেভাবে না চালাইতে পারে গাড়ি, শৃঙ্খলাভাবে এই গাড়িগুলো শ্রাবন্তী আর যেগুলো দেখলাম ওই ঢালের থেকে ব্রেক ফেল করলো। ওর যদি ডাইনে চাইপা যেত তাহলে এই 2টা লোক মারা যাইতো না, বামে চাপায় দেওয়া না, এই লোকটি আর কি পড়ে আছে। ঘটনাস্থল থেকে বাসটি জব্দ করেছে পুলিশ, তবে পালিয়ে গেছে চালক আর হেলপার। এই গাড়িটাকে আটক করা হয়েছে, আর রাস্তায় যানবাহন চলাচল যেন স্বাভাবিক থাকে সে ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। আর এই ব্যাপারে এই গাড়িটি যে দুর্ঘটনায় কবলিত হয়েছে বা 2 জন লোক মারা গেছে সে ব্যাপারে আমরা লোকাল থানা পুলিশের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছি। আহত 15 জনের মধ্যে 2 জনকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 2021 সালে সারা দেশে সড়ক, নৌ ও রেলপথে দুর্ঘটনায় 5,689 জনের প্রাণহানি ঘটেছে, যা আগের বছরের চেয়ে 15% বেশি। গত বছর দুর্ঘটনা ঘটেছে 4,983টি। সকালে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে নিরাপদ সড়ক চাই আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন এসব তথ্য জানান। বেসরকারি খাতে ড্রাইভিং লাইসেন্স ও ফিটনেস দেওয়ার আহ্বান জানানোর পাশাপাশি দ্রুত সড়ক পরিবহন আইন বাস্তবায়ন করার দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। 2021 সালের সড়ক, নৌ ও রেলপথের দুর্ঘটনার পরিসংখ্যান তুলে ধরতে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে নিরাপদ সড়ক চাই আন্দোলন। করোনায় প্রায় 6 মাস জরুরি যানবাহন ছাড়া অন্যান্য যানবাহন চলাচল বন্ধ থাকলেও পরিসংখ্যানে দেখা যায় 2021 সালে দেশের সড়ক দুর্ঘটনা আগের 2 বছরের তুলনায় বেড়েছে। সুষ্ঠু ব্যবস্থাপনা ও নজরদারির অভাবসহ টাস্কফোর্স কর্তৃক 111টি সুপারিশ বাস্তবায়ন না হওয়া সড়ক দুর্ঘটনা বাড়ার অন্যতম কারণ বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। আমাদের মানসিক পরিবর্তন কতটুকু হয়েছে, আমাদের অর্থনৈতিকভাবে দেশ ডেভেলপ হয়েছে,
আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ হচ্ছে, কিন্তু আমরা কি ডেভেলপ হচ্ছে? আমাদের এই পরিবহনের এই যে যারা পরিবহনের নেতৃত্ব দিচ্ছে সেই নেতৃত্বের মধ্যে কি আপনারা কোনো পরিবর্তন দেখেছেন? তো সেইটি করতে হবে। এদিকে গাড়ির ফিটনেস, ড্রাইভিং লাইসেন্স সহ সংশ্লিষ্ট বিভিন্ন কাজের দায়িত্ব বেসরকারি খাতে দিয়ে সরকারি প্রতিষ্ঠানকে শুধু নজরদারির আহ্বান জানান বিশেষজ্ঞরা। সরকার তো বেসিক্যালি কাজগুলোকে শুধু মনিটরিং করবে, রক্ষা। বিদেশে কিন্তু সরকার এত কাজ করে না, আমাদের সরকার সব করতে চায়। নিশ্চয়ই শুভঙ্করের কিছু ফাঁকি সব জায়গাগুলির মধ্যে। বিআরটিএ কেন এত কাজ করতে বলছে? বিআরটিএ কে আমাদের কি প্রাইভেট প্রতিষ্ঠানগুলো কি সচ্ছল না? প্রাইভেট সেক্টরকে সম্পৃক্ত করে জনসেবার মানকে উন্নত করতে হবে। তারা আরো বলেন, সড়ক দুর্ঘটনা বন্ধে শুধু আইন করলেই কাজ হবে না, বরং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জবাবদিহি নিশ্চিত করতে হবে। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর মিরপুরে একটি বাসা থেকে হামিমা নামে 13 বছরের এক কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এটি হত্যা না আত্মহত্যা তা নিয়ে স্বজনদের মধ্যে দেখা দিয়েছে মতবিরোধ। পুলিশ বলছে ময়নাতদন্তের পর জানা যাবে মৃত্যুর আসল কারণ। মাশরুফা মাহবুব হামিমা রাজধানীর মিরপুর 11 দারুন নাজাত মহিলা মাদ্রাসার 6ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। শুক্রবার রাত 9টার দিকে মিরপুরের বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এই কিশোরের মৃত্যুকে ঘিরে এখন দেখা দিয়েছে নানা প্রশ্ন। বাবা মা মাদারীপুরের গ্রামের বাড়িতে থাকলেও ঢাকায় ফুফুর সাথে থেকে পড়াশোনা চলছিল হামিমার। তার মৃত্যুর কারণ হিসেবে এক ফুফাতো বোন প্রাথমিকভাবে আত্মহত্যার কথা বললেও তার অন্য স্বজনরা তা মানতে নারাজ। আমরা যখন আসলাম আমরা দেখলাম যে বিছনার উপরে শোয়ানো আছে এবং তার কোনো রেসপন্স নাই। ইন দি মিনিটে আমরা আসার সময় যখন ফোন পেলাম একটা, যে না আসলে আশেপাশের কোনো প্রতিবেশী আমাদেরকে ফোন দিয়ে জানালো যে বাচ্চাটি আসলে মারা গেছে। ক্লিন কাট কোনো কিছু পায়নি, তারা কনফিউজড এবং তারা বললো যে এটি পোস্টমর্টম রিপোর্ট লাগবে। ওর বয়সটা এতটা বেশি না যে ওর কিছু করবে বা ওর সাথে কারো শত্রুমি থাকবে, এরকম কিছু ওর না। যে আমরা মনে করতেছি যে ওরে পরিকল্পিতভাবে এটা ওরে হত্যা করা হয়েছে। পুলিশ বলছে বাসার একটি খাটের ওপর কাপড়ে ঢাকা অবস্থায় মরদেহটি দেখতে পান তারা। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয়েছে হাসপাতালে। প্রতিবেদন পাওয়ার পরপরই জানা যাবে এটি হত্যা না আত্মহত্যা। আমরা আসলে মোবাইলের সংবাদ পাওয়ার পরে আমরা ওখানে একটা থানার টিম যাই। টিম গিয়ে লাশটা পেয়েছে। প্রাথমিকভাবে সংবাদ পাই আমরা সুইসাইডের, কিন্তু আসলে মৃত্যুর সঠিক কারণটা এখনই বলতে পারছি না। আমরা এর জন্য পোস্টমর্টম করাবো, পোস্টমর্টম রিপোর্ট পাওয়ার পরে বলতে পারবো। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কলেজে ভর্তি আবেদন শুরু হয়েছে, চলবে 15 জানুয়ারি পর্যন্ত। এবার সফটওয়্যারের সক্ষমতা আগের থেকে বাড়ানো হয়েছে, তাই নির্বিঘ্নে আবেদন করতে পারবে শিক্ষার্থীরা। 2 মার্চ থেকে শুরু হবে ক্লাস। এবার এসএসসি পরীক্ষায় পাশ করেছে 20,96,546 জন শিক্ষার্থী, আর একাদশ শ্রেণীতে আসন আছে 25 লাখ। পাশ করা শিক্ষার্থীর থেকে আসন বেশি। শনিবার থেকে শুরু হয়েছে কলেজে ভর্তি আবেদন। শিক্ষার্থীরা আবেদন করছে অনলাইনে। তাদের আশা ভর্তি শেষে পুরোদমে ক্লাসে ফেরার। আর কলেজ কর্তৃপক্ষ বলছে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য সাজানো হচ্ছে নতুন রুটিন। খুব শীঘ্রই পুরোপুরি ভাবে ডেইলি ক্লাস যাতে আমরা জয়েন করতে পারি, ভালো একটা কলেজ যাতে ভর্তি হতে পারি এবং চান্স পেতে পারি, সেটাই। আমরা প্রতিটা চ্যাপ্টার এবং প্রতিটা টপিক ধরে ধরে পড়াই। তারপরে যদি কোনো ছাত্রের কোনো জায়গায় ঘাটতি থাকে ওদের জন্য এক্সট্রা ক্লাস কিংবা এক্সট্রা সময় দিয়ে শিক্ষকরা ওদের সেটা কভার করে। ভর্তি কার্যক্রমে সফটওয়্যার পরিচালনা করে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট। তারা বলছে আগের থেকে সফটওয়্যার অনেক বেশি আধুনিক। প্রতিদিন 2 থেকে 3 লাখ আবেদন পড়লেও সমস্যা হবে না। ইন্টারনেট ব্যান্ডউইথ, সার্ভার এজ ওয়েল এজ যে অ্যাপ্লিকেশন সিস্টেম সবকিছুই আমরা সময়ের সাথে আরো উন্নত করেছি। শিক্ষা মন্ত্রণালয় বলছে এরই মধ্যে ভর্তি নীতিমালা দেয়া হয়েছে। ফেব্রুয়ারিতে ভর্তি প্রক্রিয়া শেষে 2 মার্চ থেকে শুরু হবে ক্লাস। শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বরের ওপর ভিত্তি করে কলেজ পছন্দ করার আহ্বান মন্ত্রণালয়ের। কারোই একেবারেই দুশ্চিন্তা করবার কোনো কারণ নেই। কারণ হচ্ছে আমাদের যে ভর্তিচ্ছু যাদের শিক্ষার্থীর যা সংখ্যা তার চাইতে আমাদের সিট সংখ্যা, আসন সংখ্যা অনেক বেশি। অনলাইনে 150 টাকা ফি দিয়ে
সর্বনিম্ন 5টি আবেদন করা যাবে আর সর্বোচ্চ 10টি কলেজ পছন্দ করতে পারবে শিক্ষার্থীরা। একাদশ শ্রেণীতে ভর্তিতে বাংলা মাধ্যমে সর্বোচ্চ 8,000 এবং ইংরেজি মাধ্যমে সর্বোচ্চ 10,000 টাকা নির্ধারণ করেছে শিক্ষা বোর্ড। এর অতিরিক্ত কেউ আদায় করলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিমানবন্দরের বহির্গমন টার্মিনালের বাইরে ট্রলি নেওয়া ঠেকাতে ভিন্ন উদ্যোগ নিয়েছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। এতে বিড়ম্বনায় পড়ছেন যাত্রীরা। শিশু, বৃদ্ধ কিংবা হুইল চেয়ারে থাকা যাত্রীদের গাড়িতে উঠতে ভোগান্তির যেন শেষ নেই। সিভিল এভিয়েশন চেয়ারম্যান জানান, বিমানবন্দরের ট্রলি সংকট দূর করতে এরই মধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রলি সংকট নিয়ে ভোগান্তিতে যাত্রীরা। এ সংকট কাটাতে নতুন করে ট্রলিম্যান নিয়োগ দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক। আর মার্চের মধ্যেই যোগ হচ্ছে 2,500 নতুন ট্রলি। টার্মিনালের বাইরে ট্রলি নেয়ার কারণে সংকট দেখা দেয় এমন অজুহাতে বহির্গমন টার্মিনালের ক্যানোপি 1 এবং ক্যানোপি 2 এর ভেতরে প্রায় 1.5 ফুট উচ্চতার স্টিলের প্রতিবন্ধকতা তৈরি করে বিমানবন্দর কর্তৃপক্ষ। তাই মাল বোঝাই ট্রলি নিয়ে বের হয়েই গাড়িতে পড়তে হচ্ছে বিড়ম্বনায়। আর হুইল চেয়ারের যাত্রীদের কষ্ট যেন সীমাহীন। যারা হুইল চেয়ারে আসে বা যারা এজেড মানুষ, তাদের জন্য এই জায়গাটা যদি একটু ফ্রি করা হতো তাহলে ইজিলি তাদেরকে গাড়িতে ওঠানো যেত আর কি। ট্রলিগুলো যদি বের করে নেওয়া যেত সেটা আমাদের জন্য ভালো হতো। ভাই এখানে ট্রলি আসে না, মানে কষ্ট না এই যে নিয়ে? কষ্ট তো হয়, অবশ্যই কষ্ট হয়। গাড়ি আসতে দেয় না, লোক আসতে দেয় না। তবে বিমানবন্দরের ট্রলি সংকট কাটাতে নতুন ট্রলি সংযুক্ত করা হচ্ছে বলে জানান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান। অতিরিক্ত প্রায় 50 থেকে 70 জন আমরা জনবল দিয়ে দিয়েছি। তাছাড়া আমরা এটাকে অগমেন্ট করার জন্য আরো 2,500 ট্রলি কিন্তু গত 2 মাস আগেই প্রকিউরমেন্ট প্রসেসে আছে। এটা আমার জানুয়ারি মাসে চলে আসবে, তখন আমার আরো অতিরিক্ত ট্রলি থেকে যাবে। ব্যবস্থাপনা উন্নত হয়েছে এবং ট্রলি সংকটটাও আর থাকবে না। আর কিছু পুরানো ট্রলি যেটা আছে এগুলোকে আমরা রিপেয়ার করে নতুন করে করতেছি, নতুন করে রিফারবিশ করে ব্যবহার করার ব্যবস্থা আমরা হাতে নিয়েছি। দেশের সবচেয়ে বড় বিমানবন্দরে পার্কিং পর্যন্ত ট্রলি নেওয়ার সুযোগ না থাকলেও বিশ্বের অনেক দেশেই রাস্তা পর্যন্ত ট্রলি ব্যবহারের সুযোগ পান যাত্রীরা। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশের শেষ টেস্টে পেসারদের উপরে ভরসা রেখে টস জয়ে চোখ হেড কোচ রাসেল ডমিঙ্গোর। ভিন্ন কন্ডিশনের চ্যালেঞ্জ মানিয়ে সেরাটা দেওয়ার প্রত্যয় পেসার তাসকিনের। অন্যদিকে সিরিজ বাঁচানোর সাথে কিংবদন্তি রস টেলরের বিদায় জয় দিয়ে রাঙাতে চান কিউই অধিনায়ক টম ল্যাথাম। হ্যাগলি ওভালে ম্যাচ শুরু ভোর 4টায়। একই ফ্রেমে টাইগার টপ অর্ডারের 3 ব্যাটার। ক্রাইস্টচার্চে সিরিজ জয়ের মিশনে নাইম মুমিনুল শান্তরা শেষ প্রস্তুতিতে ব্যস্ত। সাফল্য পেতে টপ অর্ডারের ধারাবাহিক পারফরমেন্স প্রত্যাশিত ম্যানেজমেন্টের। জয়ের চোট শাপে বর হয়েছে নাইম শেখের জন্য। বাহাতি এই ব্যাটারের অভিষেকের অপেক্ষা শেষ হচ্ছে নিউজিল্যান্ডের বাউন্সি কন্ডিশনে। ক্রাইস্টচার্চের টাইগারদের জন্য অপেক্ষা করছে কঠিন পরীক্ষা। সবুজ উইকেটে আগ্রাসন বাড়বে বোল্ট ওয়াগনারদের। যদিও কিউই দুর্গে বোলিং ইউনিটের প্রাণ এবাদত তাসকিন শরীফুলরা অতিথিদের দিচ্ছে স্বস্তি। ক্রাইস্টচার্চেও কার্যকরী হবে এই পেস ট্রায়ও আত্মবিশ্বাসী টাইগার হেড কোচ। এই উইকেটে পেসাররা অনেক বেশি সুবিধা পায়। নিউজিল্যান্ডের মতো আমাদের পেস ইউনিটও এর সুবিধা পাবে। প্রথম দিন এই উইকেটে ব্যাটিং করা কঠিন, শুরুতে বোলিং করতে পারলে দল এগিয়ে থাকবে। তরুণরা মুখিয়ে আছে পারফরমেন্সের ধারাবাহিকতা রাখতে। ওয়েদার ওয়াইজ একটু ডিফারেন্ট, এখানে একটু ঠান্ডাটা বেশি এবং উইন্ডটা অনেক স্ট্রং, কিন্তু আজকে ট্রেনিং আমরা যতটুকু পারেছি অ্যাডজাস্ট করছি। আল্লাহর রহমতে এখন আমরা আশাবাদী। মঙ্গানুই টেস্ট হেরে ঘুরে দাঁড়াতে মরিয়া নিউজিল্যান্ড। মর্যাদার সাথে এখন সিরিজ বাঁচাতে জয়টা যে বড্ড দরকার ব্ল্যাক ক্যাপদের। গুরুত্ব বেড়েছে টেইলরের বিদায় টেস্ট হওয়ায়। কিংবদন্তি কিউই ব্যাটারের বিদায়টা জয় দিয়ে রাঙানোর লক্ষ্য স্বাগতিক অধিনায়কের। নিউজিল্যান্ড ক্রিকেটে টেইলরের অবদান অনেক। ওর বিদায়ী ম্যাচে জয় চাই। মঙ্গানুই টেস্টে বাংলাদেশ তাদের সামর্থ্য প্রমাণ করেছে। জয় ফিরতে ক্রাইস্টচার্চ টেস্টে একাদশে একাধিক পরিবর্তন আসতে পারে। ক্রাইস্টচার্চ টেস্টে টস হবে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। গেল 10 ম্যাচে আগে ব্যাট করা দল জয় পেয়েছে মাত্র একটি। প্রথম দিন বাড়তি বাউন্স ও গতি ব্যাটারদের ধৈর্যের পরীক্ষা নেবে নিঃসন্দেহে। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
ব্যস্ত সময় যাচ্ছে ঘরোয়া ক্রিকেটে। বিসিএল লঙ্গার ফরম্যাটের পর কাল থেকে শুরু হচ্ছে ইন্ডিপেন্ডেন্স কাপ নামে ওয়ানডে ফরম্যাটের খেলা। প্রথম দিনেই সেন্ট্রাল জোনের হয়ে মাঠে নামছেন সাকিব আল হাসান, প্রতিপক্ষ বিসিবি ইস্ট জোন। দিনের আরেক ম্যাচে বিসিবি নর্থ জোন লড়বে বিসিবি সাউথ জোনের বিপক্ষে। উইকেট আয়োজন নিয়ে সন্তুষ্ট বিসিবি। লঙ্গার ভার্সনের আসর শেষ, এবার ওয়ানডে ফরম্যাটে আত্মপ্রকাশের অপেক্ষায় বিসিএল। ঘরোয়া ক্রিকেটে কালেভদ্রে খেলা সাকিব তামিমের অন্তর্ভুক্তিতে বেড়েছে মাহাত্ম্য। এই আসর দিয়ে বিপিএল এর প্রস্তুতি সারতে চান সাকিব তামিম মাহমুদুল্লাহরা। শেষ মুহূর্তে মাঠ প্রস্তুতিতে ব্যস্ত ক্রীড়া সংশ্লিষ্টরা। দিনে 2টি করে ম্যাচ হওয়ায় বাড়তি চাপ থাকবে গ্রাউন্ডসম্যানদের। আয়োজনে ঘাটতি থাকলেও সন্তুষ্ট বিসিবি। মাঝখানে অনেকদিন খেলা হয়েছে, আবার হয়নি, তাতে কিছু জিনিস এফেক্টেড হয়েছে। বাট এখন পর্যন্ত যা আছে এটা যথেষ্ট। ডোমেস্টিক খেলাই খেলি না, ইন্টারন্যাশনাল খেলার জন্য যোগ্যতা আছে এই দুটা মাঠে। করোনার ঊর্ধ্বগতিতে বিধিনিষেধে কড়াকড়ি, দর্শক প্রবেশে থাকছে নিষেধাজ্ঞা, সাথে ক্রিকেটার ও কোচিং স্টাফদের নিয়মিত করোনা টেস্টেও গুরুত্ব বিসিবির। নিজেরা যাতে আমরা মেনটেন করি, দূরত্ব বজায় রাখি, মাস্ক ব্যবহার করি এবং হাত ধোয়া বা স্যানিটাইজার ইউজ করাটা এইটা নিজের থেকে করতে হবে এই পর্যন্ত। এবং ওই মাঠে অ্যাক্সেসটাও আমরা লিমিটেড রেস্ট্রিক্টেড করে দিচ্ছি। 9 থেকে 13 জানুয়ারি দিনে 2টি করে ম্যাচ হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। 15 জানুয়ারি হবে ফাইনাল। মাধব কর্মকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট। অবশেষে কোচ নিয়োগ চূড়ান্ত করেছে বাফুফে। স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরার কাঁধে 1 বছরের জন্য উঠছে জাতীয় দলের দায়িত্ব। চলতি মাসে ইন্দোনেশিয়ার বিপক্ষে 2টি প্রীতি ম্যাচ দিয়ে নতুন কোচের অ্যাসাইনমেন্ট শুরু হবে। ন্যাশনাল টিমস কমিটির সভা শেষে এসব জানিয়েছেন কাজী নাবিল আহমেদ। কোচ সংকট উত্তরণে নতুন বছরে এই ঘোষণা দেওয়ার প্রতিশ্রুতি ছিল ন্যাশনাল টিমস কমিটির। 1 সপ্তাহ পার হওয়ার পর টনক নড়েছে। জরুরি সভা ডেকে কোচ চূড়ান্তের আনুষ্ঠানিকতা সেরেছে বাফুফে। স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরার নিয়োগ চূড়ান্ত হয়েছে সভায়। ইউএফএ প্রো লাইসেন্সধারী কাবরেরার নেই কোনো জাতীয় দলে কাজ করার অভিজ্ঞতা। যুক্তরাষ্ট্রে বার্সেলোনার একাডেমি নর্দার্ন ভার্জিনিয়ায় 4 মাস কাজ করেছেন। লা লিগার ক্লাব আলাভেসের একাডেমি আর ভারতের স্পোর্টিং গোয়াতেও কাজের অভিজ্ঞতা আছে। সে লাইসেন্স তার ইতিমধ্যে আছে এবং আমরা আশা করছি যে সে ইয়াংও আছে, তার বয়স 37। তার ছুটি আমরা করে দিয়েছি এই 1 বছরে সে 10 দিন সে পেইড লিভ পাবে। এছাড়া বাকি পুরো সময় সে বাংলাদেশে অবস্থান করবে এবং আমাদের খেলার সাথে সে যুক্ত থাকবে, হয় আমাদের খেলার মধ্যে অথবা খেলা দেখার মধ্যে সে যুক্ত থাকবে। 37 বছর বয়সী হাভিয়ের বাংলাদেশের 23তম বিদেশি কোচ। দায়িত্ব নেওয়ার পরপরই অ্যাসাইনমেন্ট ইন্দোনেশিয়ায়। 24 ও 27 জানুয়ারি সেখানে 2টি প্রীতি ম্যাচ খেলবে জামালরা। এছাড়া চলতি বছরে আবারও সাফ চ্যাম্পিয়নশিপ হওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন কোচের অধীনে সেখানে সাফল্য চায় বাফুফে। তো 2022 সালে আরেকটি এডিশন কিন্তু হতে পারে, সে ব্যাপারে সাফের সাথে কথা চলছে। তারা যদি স্পন্সর পায় টুর্নামেন্ট হতে পারে, যদি হয় তো সেখানে আবার আমাদের ভালো রেজাল্ট করার জন্য। এছাড়া আমাদের উইন্ডো আছে আমাদের মার্চে, আর আমাদের এএফসির কোয়ালিফাইং খেলা আছে জুন মাসে। এই খেলাগুলো ভালো খেলার জন্য আমাদের টার্গেট থাকবে। 15 জানুয়ারি ঢাকায় এসে জাতীয় দল নিয়ে অনুশীলন শুরু করবেন কাবরেরা। এদিকে ছুটিতে পাঠানো ইংলিশ কোচ জেমিডের সাথে এ মাসের মধ্যেই সমঝোতায় পৌঁছাতে চায় বাফুফে। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল সংবাদ সন্ধ্যায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের বিস্তারিত দেখতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, টুইটারে। ধন্যবাদ সবাইকে।